ভবিষ্যৎ জানতে কার না ভালো লাগে, কিন্তু পৃথিবীর ভবিষ্যৎ যে কতটা ভয়ঙ্কর সেটা জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। একবার ভাবুন তো, যদি 2058 সালে দুনিয়া ধ্বংস হয়ে যায়, নাকি টেকনোলজির উন্নয়নে ততদিন মানুষ অমর হয়ে যাবে। বলছিলাম জনপ্রিয় চাইনিজ মুভি দ্য ওয়ান্ডারিং আর্ট 2 এর কথা। তো চলো আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় সূর্য আস্তে আস্তে পৃথিবীর কাছে আসছে। এজন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় অতিরিক্ত গরমের কারণে আগুন ধরে যাচ্ছে। আর এই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবীর সকল বিজ্ঞানীরা পৃথিবীতে এই সোলার ক্রাইসিসের বিপদের ব্যাপারে পুরো পৃথিবীকে অ্যানাউন্স করে দেয়, যেখানে সবাইকে তিনি বলেন সূর্য যদি এভাবেই আবৃত করতে থাকে তাহলে 100 বছরের মধ্যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং 300 বছরের মধ্যে এই পুরো সৌরমণ্ডল ধ্বংস হয়ে যাবে। তাই পৃথিবীকে বাঁচানোর জন্য ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট তৈরি করা হয়। ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট মুভিং মাউন্টেন নামে একটা প্রজেক্টের ঘোষণা দেয়। আর এই প্রজেক্ট চলাকালীন বিজ্ঞানীরা বড় বড় সব ইঞ্জিনিয়ার বানিয়ে পৃথিবীর আলাদা আলাদা প্রান্তে ইনস্টল করে। এর মাধ্যমে সেই ইঞ্জিন চালু করলে পৃথিবীকে ঠেলে সৌরমণ্ডলের বাইরে নিয়ে যাবে। কিন্তু এই প্রজেক্টে অনেক টাকা লাগবে। তাছাড়া লাগাতার সোলার ঝড়ের কারণে পৃথিবীতে খাবার দাবারও কমে যাচ্ছে। এ কারণে পুরো দুনিয়াতে হরতাল আর লড়াই হতেই থাকে। অন্যদিকে আমরা ইজি ডিজিটাল লাইফ নামে একটা প্রজেক্ট দেখতে পাই, বা একটা গ্রুপকে দেখতে পাই, যারা বলতো এই জিনিসটা থামাতে চাই, মানে পৃথিবীকে সরানো যাবে না। আর তাদের উপর সরকার ডাইরেক্ট ব্যান করে দিয়েছে। এ কারণে তাদের সমর্থকরা হরতাল আরও বাড়িয়ে দিয়েছে। তাদের মতে মানুষ যদি নাও থাকে, মানুষ কম্পিউটার চিপের মধ্যে বাঁচবে। কম্পিউটারকে এমনভাবে প্রোগ্রাম করা হবে যে ওই প্রোগ্রামের মাধ্যমে স্মৃতি হার্ড ডিস্কে আপলোড থাকবে, আর সেভাবেই মানুষ বেঁচে থাকবে। কিন্তু সরকারের পুরো বিরোধী। সরকার পুরো পৃথিবীকে বাঁচাতে চায়, কিন্তু দুনিয়ার মানুষ এখনও অত উন্নত হয়নি যে পৃথিবীকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় এটা বিশ্বাস করবে। তারা এটা কিছুতেই বিশ্বাস করতেই পারছে না। তারা মনে করছে উল্টো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এজন্য মানুষ এই প্রজেক্টটাকে আটকানোর চেষ্টা করছে। তারপর আমাদেরকে চীনের প্রধানমন্ত্রীকে দেখানো হয়, যার নাম হচ্ছে জাও। সেই প্রজেক্টের প্রথম পার্টটা শেষ করতে বলে, কারণ সে মনে করে প্রথম পার্টটা কমপ্লিট হলে মানুষ এটাকে বিশ্বাস করা শুরু করবে। যাও আরও বলে প্রথম পার্ট শেষ করার জন্য চাঁদে যেসব ইঞ্জিন আমরা সেট আপ করেছি সেগুলোকে টেস্ট করতে হবে, কারণ আমরা চাঁদকে সৌরমণ্ডল থেকে আগে সরানোর চেষ্টা করছি। আর চাঁদকে যদি আমরা পৃথিবীর কাছ থেকে সরাই তাহলে চাঁদের যে গ্র্যাভিটিটা রয়েছে সেটা পৃথিবীর উপর থেকে চাপ কমিয়ে দেবে। এর ফলে পৃথিবীকে সরানো সহজ হবে। এর জন্য গভর্নমেন্ট অনেক লোককে কাজে নেয় এবং তাদের ট্রেনিং শুরু করে, আর অনেক সৈনিককেও এক জায়গায় করে। গল্পের এই জায়গায় আমাদেরকে লিও নামের একজন পাইলটকে দেখানো হয়। লিও তখন দেখে এই পুরো বেসমেন্টটি হরতালকারীদের দিয়ে ঘেরা এবং গার্ডরা তাদেরকে থামানোর চেষ্টা করছে। এর মধ্যে আন্দোলনকারীদের মধ্যে একটা লোক বেসমেন্টের বাইরে চলে আসে। তখন হেন নামের একটা মেয়ে ওই লোকটাকে একটা কিক মেরে নিচে ফেলে দেয়। এটা দেখে লিও হেনের প্রতি ইমপ্রেস হয়ে যায়। সে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে নিয়ে সংসার, বাচ্চা কাচ্চা এসবের স্বপ্ন দেখে। এবার দেখা যায় একটা লিফট তৈরি করা হয়েছে, যে লিফটটা সরাসরি চাঁদ পর্যন্ত যেতে পারে। আর এটা হবে তাদের প্রথম টেস্ট। এটা মানুষের তৈরি সবথেকে উঁচু একটা লিফট ছিল, আর এটার স্পিড এত বেশি ছিল যে এটাই বসলে কিছু লোক অজ্ঞান হয়ে যায়। এ কারণে অনেকে ওই স্টেশনটা যখন পার হয় সেটাও তারা দেখতে পায় না। যাই হোক, এই মুভিং মাউন্টেন প্রজেক্টের জন্য অনেক ট্রেনারদের ট্রেনিং করানো হচ্ছিল, ফাইটিং স্কিল শেখানো হচ্ছিল, ফায়ার আর্মসের ব্যবহার শেখানো হচ্ছিল। এছাড়াও তাদের বারবার ওই লিফটে বসে ট্রাভেল করানো হতো, যাতে যে কোনো পরিস্থিতিতে তারা মোকাবেলা করতে পারে। তাছাড়া মেডিকেল টেস্ট করিয়ে তাদের এক্সারসাইজ করানো হয়। ট্রেনিংয়ের সময় লিও আর হেন একে অপরের কাছে চলে আসে এবং তারা একে অপরকে পছন্দও করে ফেলে। তাই লিও হেনকে প্রপোজ করবে, এর জন্য সে একটা পুলিশকে 2 প্যাকেট সিগারেট ঘুষ দেয়। একটা ফুলের তোড়া বেসমেন্টের মধ্যে নিয়ে আসে এবং হেনকে সে প্রপোজ করে। কিন্তু সেদিন সকালে সেখানে নতুন একটা ব্যাচ আসে, যারা ওই এলিভেটরে যোগ দেবে। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে সকল ড্রোন বাইরে আসতে থাকে। কিন্তু তখন ইঞ্জিন কন্ট্রোলার লোকেরা জানতে পারে যে এই ড্রোনগুলো তো তারা ওড়ায়নি। এই ড্রোন মূলত ডিজিটাল বিরোধী দল, তারা সিস্টেম হ্যাক করেছে। ওদিকে এলিভেটর উপরে উঠে গিয়েছে এবং এলিভেটরে ওঠার যে নতুন ব্যাচ ছিল তারা হঠাৎ করে তাদের পোশাক বদলাতে থাকে। তখন লিও আর হেন খেয়াল করে এই নতুন ব্যাচের লোকেরা তো ট্রেনিংয়ের পোশাক পরে আছে, এরা তো আসল ট্রেনার নয়, এরা বরং সন্ত্রাসী। তারা এই মুভিং প্রজেক্টটাকে আটকাতে চায়। এদিকে সেই ড্রোনগুলো পুরো বেসমেন্টে আগুন লাগিয়ে দিয়েছে এবং এলিভেটরও ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু ভাগ্যক্রমে ড্রোন খুব একটা উপরে উঠতে পারে না, এজন্য এলিভেটরে আক্রমণ করতে পারছে না। এজন্য ড্রোনটা যত বেসমেন্ট রয়েছে সব ধ্বংস করছে। কিন্তু একটা এলিভেটর যেটা নিচে ছিল সেটাকে আক্রমণ করে ড্রোনটা ফেলে দেয়। অন্যদিকে যে এলিভেটরটা উপরে চলে গিয়েছে, সন্ত্রাসীরা তাদের আইডি চুরি করে সেটার গেট বন্ধ করে ট্রেনিং সেন্টার লক করে দেয়। আর তাদের যারা আটকানোর চেষ্টা করে তাদেরকে অনেক মারধর করে। অন্য একটা এলিভেটর রুমে লিও ছিল, সে তার চেয়ার ছেড়ে ওঠে
তার চশমা ব্যবহার করে রৌদ্রের আলো দিয়ে লকের স্ক্রিন চালিয়ে দিয়ে গেটটা খুলে ফেলে। আর গেটের অপর প্রান্তে এসে লিও দেখে তার একটা সঙ্গী অনেকটা আহত, মানে সন্ত্রাসীরা তাকে অনেক মেরেছে। লিও তখন তাদের সঙ্গে লড়াই করতে থাকে। তখন একটা সন্ত্রাসী উপর থেকে নিচে পড়ে মারা যায়। এরপর লিও একটা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে সন্ত্রাসীদের পিছনে ছুটতে থাকে। সন্ত্রাসীরা সেই চুরি করা আইডি দিয়ে ওই এলিভেটরটাকে বা লিফটটাকে স্টেশনে নিয়ে আসে। ঠিক ওই সময় সন্ত্রাসীদের একটা মিসাইল সেই স্টেশনে আক্রমণ করে দেয়। এর ফলে সেখানে বড় ধরনের একটা ব্লাস্ট হয়। কিন্তু নিচে বেসমেন্টে যে হ্যাকটা হয়েছিল সেখানে একটা বিজ্ঞানী 550 নামের একটা সুপার কম্পিউটারের সাহায্যে হ্যাকারের হাত থেকে সিস্টেমটা আবারও নিরাপদে নিয়ে নেয় এবং যতগুলো ড্রোন আকাশে ছিল সবগুলো ড্রোনকে ওখানে ব্লাস্ট করে দেয়। এরপর বিজ্ঞানীরা ওই লিফটটাকে নিচে নামাতে থাকে। এদিকে লিফটের উপরে লিও কিন্তু এখনো সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে যাচ্ছিল। ওদিকে লিও একা লড়াই করছে আর হেন তখন একটা মেকানিক্যাল হাতের সাহায্যে জানালা ভেঙে লিওর কাছে আসে সন্ত্রাসীকে মারতে। এর ফলে লিওকে ও যে ফুল দিয়েছিল ওই ফুলগুলো নষ্ট হয়ে যায়। তখন হেন রেগে লিওকে বলে, তুমি আমাকে আবার ফুল দেবে, তোমার মারামারির জন্য আমার ফুলগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু তখনই হঠাৎ করে সেই লিফটটা অনেক জোরে নিচে পড়তে থাকে, কারণ ওই সন্ত্রাসীরা লিফটের যে ডেটিনেটর রয়েছে তারা মারা যাওয়ার আগে সেটা অন করে দিয়েছিল। এর ফলে ওই লিফটটা নিচে পড়তে পড়তে বেসমেন্টে গিয়ে ক্র্যাশ হয়। এর কারণে পুরো বেসমেন্টের বিল্ডিং আর এলিভেটরও হঠাৎ করে মাটিতে পড়ে যায় আর বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে। এজন্য এখানে প্রায় 5000-এরও বেশি মানুষ মারা যায় এবং 1000-এরও বেশি মানুষ আহত হয়ে যায়। এই ঘটনার পর জনগণ তো গভর্নমেন্টকে সাহায্য করেই না, উল্টো তারা আন্দোলন করার ইস্যু পেয়ে যায়। এরপর ওই জনগণদের সঙ্গে সরকারের লড়াই শুরু হয়ে যায়। আর এরকম একটা সিচুয়েশন চাইনিজ সরকার জনগণের উদ্দেশ্যে একটা ঘোষণা দিতে চায়। সে তার অ্যাসিস্ট্যান্টকে সেই ঘোষণাটা পড়ে শোনাতে বলে। সে তখন সবার উদ্দেশ্যে বলে, তোমাদের উচিত সরকারের উপর বিশ্বাস রাখা, সরকার তোমাদের বাঁচানোর চেষ্টাই করছে, তার কথায়ও কাজ হয় না। তখন চাইনিজ সরকার আমেরিকার যে অ্যাম্বাসি রয়েছে তার সাথে কথা বলে আর তারা দুজন একসাথে কাজ করার একটা সুযোগ চায়। এর কিছু সপ্তাহ পরে ঘুমন্ত ক্যাপসুলে করে একদল লোককে চাঁদে পাঠানো হয়, যাতে করে তারা চাঁদের যে সুপার ইঞ্জিনগুলো লাগানো হয়েছে সেগুলো চালাতে পারে। তখন সেখানে হিঙ্গু নামের একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার সেই ক্যাপসুলের ভেতরে ঘুম থেকে ওঠে। ওখানে 550 নামের একটা এআই রোবট ছিল। সেই রোবটের মাধ্যমে ইয়াহিয়ার একটা রেকর্ড চেক করে। আসলে সে কম্পিউটারের মধ্যে তার মেয়ের মেমোরি কপি করে রেখেছিল। এজন্য যখন তার মেয়ের সঙ্গে কথা বলতে ইচ্ছে করত তখন সে ওই কম্পিউটারের মাধ্যমে কথা বলতো। এখানে আমরা জানতে পারি হিঙ্গু বিরোধী দলীয় যারা আছে প্রথমে তাদের সঙ্গে কাজ করত, বর্তমানে 550C প্রজেক্টে কাজ করতে এসেছে এবং এই 550C এই পুরো বেসমেন্টকে কন্ট্রোল করে। এরপর সে 550C কম্পিউটারে তার মেয়ের যে ক্লিপটা ছিল সেটা ওই কম্পিউটারের সাথে মার্ক করে দেয়, যাতে ওই এআই এর মধ্যে তার মেয়ের মেমোরিটা ডেভেলপ হয়। এটা সে কেন করলো তা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর এখানে বাকি সদস্যদের সঙ্গে কাজ করার সময় হিঙ্গু জানতে পারে যে জাও নামের যে কম্পিউটার রিসার্চার, মানে যে 550C কম্পিউটারের ইনচার্জ, সে চাই হিঙ্গু তাদের সিস্টেম অপারেশনের সময় সহায়তার কাজ করুক। এরপর হিঙ্গু আর জাও 550C এর প্রথম টেস্ট হিসেবে বেজে প্রত্যেকটা সেক্টরকে অ্যাক্টিভ করে এবং তারা কম্পিউটারের মাধ্যমে কাজ সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করে। জাও তখন স্মৃতির ডিজিটাল কপি দেয়, যেটা কোম্পানি জব্দ করে রেখেছিল। আসলে হিঙ্গু এখানে তার মেয়ের যে মেমোরি চিপটা তৈরি করেছিল 550C কম্পিউটারের মাধ্যমে, যেটা ওই 550C কম্পিউটার অ্যাকসেপ্ট করে অ্যাক্সেস হিসেবে, সেটা তাদের কোম্পানি জব্দ করে নিয়েছিল, যেটার কখনোই ইউজ করবে না। আর সেটার দায়িত্ব দিয়েছিল জাওয়ের উপর। আর তার 3 দিন পরে ইঞ্জিন টেস্টটাও করা হয় আর ফাইনালি মেশিনগুলো চালু হয় এবং চাঁদ কিছু সেকেন্ডের জন্য নিজের জায়গা থেকে একটু নড়ে। এর ফলে সরকারের সফলতা প্রমাণিত হয়ে যায়। আর এই সফলতার পর এই মুভিং মাউন্টেন প্রজেক্টে মানুষ বিশ্বাস করতে শুরু করে এবং সরকারকে সাপোর্ট করতে শুরু করে। এখন সরকারের টার্গেট হচ্ছে তারা পৃথিবীতে যে ইঞ্জিনগুলো সেট করেছে এগুলো টেস্ট করবে। কিন্তু তখনই দেখা যায় সব স্ক্রিন কালো হয়ে যায় আর মানুষ ভাবে তাদের টেস্ট ফেল হয়ে গিয়েছে। কিন্তু তখনই তারা খেয়াল করে যে মাটি নড়ছে। অন্যদিকে বেঁচে থাকা যে অ্যাস্ট্রোনটগুলো ছিল তারা আকাশে একটা লাইট জ্বলতে দেখে। এর ফলে সরকারের বিজ্ঞানীরা প্রমাণ করে যে পৃথিবীও নিজের জায়গা থেকে একটু সরে গেছে। আর এটা জানার পরে পৃথিবীর মানুষ খুবই খুশি হয়ে যায়। এবার গভর্নমেন্ট আরও বড় একটা ইঞ্জিন বানায়, যেটা দিয়ে পৃথিবীর চাঁদকে ধাক্কা দিয়ে সৌরমণ্ডল থেকে দূরে সরিয়ে দেবে। আর এই প্রজেক্টের নাম দেওয়া হয় দ্য ওয়ান্ডারিং আর্থ। আর 550C দ্বারা অনেক বিল্ডিং বানায় এবং প্রত্যেক বছর সরকার নতুন নতুন টেস্ট করে এবং প্রত্যেকটা থিওরি সঠিক বলে প্রমাণিত হয়। এভাবেই সরকারের এই প্রজেক্টগুলোকে পৃথিবীর মানুষ পুরোপুরি অ্যাকসেপ্ট করে নেয়। এর ফলে সরকার বিরোধী যে একটা কোম্পানি ছিল ডিজিটাল লাইফ প্রজেক্ট, সেটা পুরোপুরি গায়েব হয়ে যায়। এরপর সরকার বলে পৃথিবী যখন মুভ করবে তখন যে সমস্যাগুলো হবে পৃথিবীর উপরিভাগে আমরা যেভাবে বসে আছি এভাবে বসে থাকতে পারবো না। এজন্য এই মানুষগুলোকে পৃথিবীর নিচে নিতে হবে। এজন্য সরকার আন্ডারগ্রাউন্ড সিটি বানানো শুরু করে, যেটার ভিতরে যেতে হলে মানুষকে পাস কিনতে হবে। এরপর জানা যায় পৃথিবী তার নিজের জায়গা থেকে এতদূর সরে গিয়েছে যে বর্তমানে 24 ঘন্টায় একদিন হওয়ার বদলে 60 ঘন্টায় একদিন হয়ে যাচ্ছে এবং পুরো দুনিয়ার গ্লোবাল ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে। এর সাথে এখন পৃথিবীতে বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে, মানুষের মধ্যে মারাত্মক ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে।
এর মধ্যে হেনের আবার ক্যান্সার ধরা পড়ে, তাই নতুন করে আরও একটা চিন্তা শুরু হয়। এদিকে হেঙ্গু নতুন 550 কম্পিউটার মডেলের সাহায্যে এআই এর জন্য একটা এআই বানায়, আর সে ওটার নাম দেয় 550W। এরপর 14টা বছর পার হয়ে যায়। লিও এবার একটা মেজরের পোস্টে চলে এসেছে, এজন্য লিওর একটা ইন্টারভিউ নেওয়া হয়। এখানে 550W তার ইন্টারভিউ নেয়, মানে একটা রোবট। তখন ওই রোবটটা বলে লিওর স্কিল অনেক ভালো, কিন্তু এর সাথে ওই সুপার কম্পিউটার এটাও বলে তোমার পরিবার অনেক সমস্যায় রয়েছে, তোমার উচিত পৃথিবীতে তোমার পরিবারকে দেখাশোনা করা। তখন লিও বলে আমার পরিবারকে রেখে যাওয়ার দুঃখ আমার আছে, আমার ছেলেকে আমি আন্ডারগ্রাউন্ড সিটিতে পাঠিয়ে দিয়ে মহাকাশে গিয়ে কাজ করতে পারবো। তখনই দেখা যায় অপর পাশে যে ইনচার্জ বিজ্ঞানী ছিল সে এই ইন্টারভিউটা শুনছে। এরপর লিওর কথা শুনে সে তার মেয়ের কথা মনে করতে থাকে। এরপর 550W বলে দেখো হেন খুব তাড়াতাড়ি মারা যাবে, এটা সত্য, তুমি এরপরে ভেঙে পড়বে, তুমি কি এই মিশনটা করতে পারবে? তোমার স্ত্রীর শেষ সময় তোমাকে তোমার স্ত্রীর সাথেই কাটানো উচিত। এবার লিও তার স্ত্রীর সঙ্গে সময় কাটাতে চায়। সেখানে হেন বলে আমি শেষবার আমার গ্রামের বাড়ি দেখতে চাই, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে সেখানে নিয়ে যাওয়া অনেক কঠিন ছিল। আর দিকে হেঙ্গু ওর কথায় ভেঙে পড়ে। হেঙ্গু তখন চুরি করে বেঁচে গিয়ে তার মেয়ের যে স্মৃতি সেটা 550W সঙ্গে যুক্ত করে দেয়, এবং সে আবারও তার মেয়েকে দেখতে থাকে। আর তাকে দেখে হেঙ্গু তখন খুব কান্না করতে থাকে, কিন্তু ততক্ষণে অ্যালার্ম বেজে যায় আর জিও গার্ড নিয়ে সেখানে চলে আসে। আর হেঙ্গুকে বোঝাতে থাকে তোমার ইয়াহিয়ার মৃত্যুটা মেনে নিতে হবে, কিন্তু হেঙ্গু বলে না, ও বেঁচে রয়েছে। তারপর সে ইয়াহিয়ার সেই মেমোরিটা পুরোপুরি 550W নামে যে নতুন এআই সিস্টেম রয়েছে তাতে আপলোড করে দেয়। এর ফলে তাদের সিস্টেমের সমস্যা আসতে শুরু করে এবং সকল ইঞ্জিন ফেল হতে থাকে। তখন গার্ডরা তাড়াতাড়ি গিয়ে হেঙ্গুকে ধরে ফেলে আর তাদের সাথে করে সেখান থেকে নিয়ে যায়। এখানে চাও ইয়াহিয়ার ডিস্কটা বের করে এবং 550W এআইকে বন্ধ করে দেয়। এদিকে লিও তার পুরনো বন্ধুর থেকে একটা জেট প্লেন ধার নেয় আর হেনকে নিয়ে তার গ্রামের বাড়িতে যায়। এর কিছুক্ষণ পরেই তারা সাংহাইতে ল্যান্ড করে, যেটা এখন বর্তমানে বরফে মোড়ানো একটা জমিন হয়ে রয়েছে। তারা দুজন দেখতে দেখতে যখন কথা বলছিল তখন হেন লিওকে বলে আমি আসলে শান্তিতে মরতে চাই। তখন গভর্নমেন্টের কিছু কর্মীরা হেঙ্গুকে সেই সুপার কম্পিউটারে ওর মেয়ের যে চিপটা দিয়েছিল তার জন্য যে সমস্যাটা হয়েছে সেই ব্যাপারে কথা বলতে থাকে। আর তারা খেয়াল করে যে এটা এখন একটা হ্যাকিং সিস্টেমের মতো হয়ে গিয়েছে, যেটা অনেক বছর আগে ড্রোন আর ওই লিফটের যে হ্যাকিং হয়েছিল সেই রকমই হয়ে গিয়েছে। এরপর তারা 550W সিস্টেমকে হ্যাক করে ঠিক করার সিদ্ধান্ত নেয়। যেহেতু এটা এআই কম্পিউটার টাইপ, তাই প্রত্যেকবার এটা নিজে থেকে লক করে দেয়। আর তখনই হঠাৎ করে চাঁদের ইঞ্জিন ব্লাস্ট হয়ে যায়, মানে চাঁদের ইঞ্জিনের সাহায্যে যেহেতু চাঁদ দূরে সরে যাচ্ছিল, কিন্তু ইঞ্জিন বন্ধ হওয়ার ফলে পৃথিবীর আকর্ষণে চাঁদ আরও পৃথিবীর কাছে আসতে থাকে। অন্যদিকে ওই ঊর্ধ্বতন কর্মকর্তা যাও সমুদ্রের কাছে দাঁড়িয়েছিল আর সে সকল দেশের ইনচার্জদের একটা জরুরি বার্তা পাঠায় যে সুনামি আস্তে আস্তে বাড়ছে আর এটা খুব দ্রুতই মাটির সাথে ধাক্কা খায়। তো এই ইমার্জেন্সির কারণে লিওকে ডাকা হয়। এদিকে আন্ডারগ্রাউন্ড সিটি খুলতে শুরু করা হয় যাতে সুনামি থেকে মানুষ জীবন বাঁচাতে পারে। সবাই যেন এটির ভেতর চলে যায়। লিও মেশিনে যাওয়ার আগে তার স্ত্রী হেন মারা যায়, তাই লিও তার ছেলের দায়িত্ব তার নানার কাছে দিয়ে দেয়। ওদিকে যাও সরকারি সাপোর্ট চেয়ে বলে পৃথিবীর সব পরমাণুর হাতিয়ার এক জায়গায় করে চাঁদের উপর আক্রমণ করা হোক, যাতে চাঁদকে পৃথিবীর সাথে ধাক্কা খাওয়া আটকানো যায়। একথা শুনে সব দেশ রাজি হয়ে যায় আর সব দেশে যত পারমাণবিক হাতিয়ার রয়েছে তা দিয়ে তারা চাঁদকে অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। অন্যদিকে যাও হিঙ্গুর সঙ্গে দেখা করার জন্য চলে আসে এবং তাকে বলে আমরা যত দ্রুত সম্ভব পৃথিবীর ইঞ্জিনকে অ্যাক্টিভ করতে চাই, কিন্তু এজন্য গ্লোবাল ইন্টারনেট অ্যাক্টিভ করতে হবে। যাও তখন বলে ইন্টারনেটের একটা সার্ভার পানির নিচে ডুবে রয়েছে, সেটা ঠিক করতে হলে তোমার হেল্পের প্রয়োজন পড়বে, তুমি কি পৃথিবীর জন্য এটা করতে পারবে? হিঙ্গু তখন যাওয়ের কথা মেনে নিতে চায় না, সে বলে আমি পারবো না। কিন্তু যাও তখন বলে তোমার মেয়ের ওই স্মৃতির হার্ড ডিস্কটা কিন্তু এখনো আমার কাছেই রয়েছে, এটাই কিন্তু তোমার মেয়ের শেষ স্মৃতি, যদি তুমি চাও এটা অক্ষত থাক তাহলে এই কাজটা তোমাকেই করতে হবে। হিঙ্গু তখন তার কথা মেনে নেয়। এরপর পরমাণু ট্রান্সফার করার জন্য লির সাথে আরও অনেক পাইলটকে বেছে নেওয়া হয় এবং তারা পৃথিবীতে মিসিং ইন্টারনেট সার্ভিস দেখার জন্য 3টা টিমকে 3 জায়গায় সেট করে, একটা বেইজিং, একটা টোকিও আর একটা হচ্ছে ইতালি। এরপর বেছে নেওয়া পাইলটরা সার্ট হাউসের জন্য চাঁদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে তারা পরমাণু ব্লাস্ট করবে। সেখানে ঢোকার পরে চাঁদের যে ধ্বংসাবশেষ সেগুলো এই সার্ট হাউসের সাথে ধাক্কা খেতে থাকে, এর ফলে অনেক সার্ট হাউস ক্র্যাশ করে যায়। তারা যে 380টা সার্ট হাউস নিয়ে গিয়েছিল তার মধ্যে 200 সার্ট হাউস ধ্বংস হয়ে যায় এবং তার কাছে রয়েছে মাত্র 180টা সার্ট হাউস। তারপরে ভাগ্যক্রমে বাকি সার্ট হাউসগুলো চাঁদে গিয়ে পড়ে। তখন একটা অ্যাস্ট্রয়েড সে লিওর সার্ট হাউসকে আঘাত করে। লিও তখন সেখানে ক্র্যাশ করে মাটিতে নামে ঠিকই, কিন্তু তার বড় কোনো ক্ষতি হয় না। তারপর সে তার স্পেসশিপটা খুঁজতে থাকে যাতে সে তার ভাঙা হেলমেটটা ঠিক করতে পারে। এরপর তারা সিদ্ধান্ত নেয় বাকি হাতিয়ারগুলো পায়ে হেঁটেই চাঁদে সেট করবে, কিন্তু লিও তখন বলে আমরা চাই না আমাদের যে ইয়াং পাইলটগুলো রয়েছে তারা এই কাজ করতে গিয়ে মারা পড়ুক, এজন্য সে একা সেটেল থেকে বাইরে আসে এবং গেট বন্ধ করে দেয়। ওদিকে পৃথিবীতে 3টা টিম পানির নিচে সার্ভাইভারের জায়গায় যায় এবং সেখানে ড্রোন আর স্পেশাল টুলসের সাহায্যে হিঙ্গুকের টিম বিল্ডিংয়ের নিচে গিয়ে সার্ভারের দরজা খুলতে থাকে। কিন্তু যখন তারা দরজা জোর করে খোলে
তখন একটা লোক পুরোপুরি আহত হয়ে যায়। তখন চাও তার সেই আহত জায়গাটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু সেটা ঠিক করার মতো তার কাছে কোনো কিছুই ছিল না, যার কারণে লোকটা সেখানেই মারা যায়। এরপর হিঙ্গুক আর চাও ইন্টারনেটকে ফিরিয়ে আনতে কানেকশন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে লিও হাতিয়ারগুলোকে ট্র্যাকে করে নিয়ে যেতে থাকে। তখনই হঠাৎ করে চাঁদের একটা অংশ পৃথিবীর সাথে ধাক্কা খায়। এই কারণেই বিল্ডিং নড়তে থাকে আর একটা হার্ডওয়্যার চাওয়ের উপর এসে পড়ে। এই কারণে সে ওখানে আটকে যায় আর সুনামির কারণে রুমেও পানি আসতে থাকে। অন্যদিকে হিঙ্গু তার ড্রোনের সাহায্যে রুম খুলতে পারে না, এজন্য চাও তাকে দ্রুত পাসওয়ার্ড দেয় আর বলে, তুমি এখান থেকে চলে যাও, আমার জন্য চিন্তা করো না। এরপরে চাও সেখানেই পানিতে ডুবে মারা যায়। এরপর চাঁদের আগুনের গোলা পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে আর পৃথিবীর মেজর লোকেশনগুলো ধ্বংস করতে থাকে। এর ফলে আন্ডারগ্রাউন্ডে যাওয়া লোকগুলো ভয় পেতে থাকে। এদিকে সরকারও খবর পেয়ে যায় তাদের চিফ ইনচার্জ চাও মারা গিয়েছে। এখন তাদের কাছে পরমাণু একসাথে ব্লাস্ট করার মতো সময় নেই। এই কারণে সবাই আশা ছেড়ে দেয়, কিন্তু তখন একজন লোক এটা সমাধান দেয়, আর সেটা হচ্ছে অ্যাস্ট্রোনেটরা নিজের জীবন স্যাক্রিফাইস করে যে উল্কাপিণ্ডগুলো আসছে সেগুলোকে আটকাবে, আর এটার জন্য 300 লোকের প্রয়োজন। তখন সকল পুরনো পাইলট বলে, এটা আমাদের কর্তব্য, কারণ যারা ইয়ং রয়েছে ওদেরকে আমাদের ভবিষ্যতে প্রয়োজন পড়বে, এজন্য আমাদের উচিত এই ব্যাপারটা আমাদেরকে হ্যান্ডেল করা। সেই হিসেবে সেই পুরনো পাইলটদের আবারও সেই টিমের সাথে চাঁদে পাঠিয়ে দেওয়া হয়। ওদিকে লিও তো চাঁদে হতাশ হয়ে বসেছিল, কিন্তু সে অবাক হয়ে যায় যে তার সাহায্যের জন্য আবারও লোক এসেছে। যাই হোক, তারা এত দ্রুত সিদ্ধান্তগুলো নিয়ে এসেছে যে কেউ তাদের পরিবার বা পার্টনারদের কাছ থেকে বিদায় নিতে পারেনি। সরকার তখন বলে টোকিও এবং ইতালি সার্ভার ফিরে এসেছে, কিন্তু বেজিংয়ের সার্ভার এখনও ডাউন। এদিকে বেজিংয়ের সার্ভারে আমরা হেনকোটকে দেখতে পাই, তার ঘর পানিতে ভরে গিয়েছে আর সে চাবিটা কোনোভাবেই কম্পিউটারে জোড়া দিতে পারছে না। তখন চাঁদের অ্যাস্ট্রোনটরা সকল পরমাণুতে ব্লাস্ট করতে থাকে। ঠিক ওই সময় হিঙ্গু তার মেয়ের যে ডিস্কটা ছিল সেটা কম্পিউটারের সাথে জোড়া দিয়ে দেয়। এর ফলে সকল সার্ভার একত্রিত হয়ে যায় এবং চাঁদের সাথে যে কানেকশনটা রয়েছে সেই কানেক্ট অ্যাক্টিভ হয়ে যায় এবং চাঁদ পুরোপুরি ব্লাস্ট হয়ে যায়। কিন্তু চাঁদ পুরোপুরি ধ্বংস হয়ে চাঁদের ওই ধ্বংসাবশেষ পৃথিবীর দিকে আসতে থাকে। আর এখন তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর এর থেকে পৃথিবীতে বাঁচানোর একটাই উপায়, সেটা হচ্ছে পৃথিবীতে এখন এই জায়গা থেকে সরাতে হবে। তখন হিঙ্গু ইয়াহিয়ার ক্লিপকে অ্যাক্টিভ করে, কিন্তু সেটা অ্যাক্টিভ করার পরে সেও পানিতে ডুবে মারা যায়। ওদিকে চাঁদের ভাঙা টুকরোগুলো পুরো পৃথিবীতে পড়তে থাকে। সরকার তখন জরুরি মেসেজ পাঠিয়ে বলে, আমাদের মিশন ফেল হয়ে গিয়েছে, আমাদের পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। এ কারণে শহরে দাঙ্গা হতে থাকে। সরকার এবং সবাই হার মেনে নেয়। তখন ইনচার্জ তার টিমকে বলে, পৃথিবীর যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনে আগুন লাগাও। তখন বেজিংয়ের সার্ভারে আমরা হঠাৎ করে হেঙ্গুর স্মৃতিকে অ্যাক্টিভ হতে দেখি, মানে হেঙ্গু তার নিজের ব্রেন কপি করে ওই সুপার কম্পিউটারে অ্যাক্টিভ করেছিল। এবার আমরা দেখি ওই সুপার কম্পিউটারের মধ্যে সে তার মেয়ের সঙ্গে রয়েছে, মানে আর্টিফিশিয়াল ভাবে। হিঙ্গু তখন এআই এর সাহায্যে ইন্টারনেট সার্ভার অ্যাক্টিভ করে দেয়। এরপর সে চাওয়ের নির্দেশ অনুযায়ী পৃথিবীর যে ইঞ্জিন রয়েছে সেই সবগুলো ইঞ্জিন চালু করে দেয়। এর ফলে পৃথিবী তার জায়গা থেকে সরতে শুরু করে। এই কারণে চাঁদের ওই ধ্বংসাবশেষ পৃথিবীতে লাগা থেকে বেঁচে যায়, আর এতে পৃথিবীর লোক খুশি হয়ে যায়। লিও তখন দূর থেকে তার শাটলের ভেতর থেকে পৃথিবীকে নড়তে দেখে। সে তখন ওটার ভিডিও করে রাখে, যাতে সে তার ছেলেকে এই দৃশ্যটা দেখাতে পারে, মানে প্রথমবারের মতো পৃথিবী তার জায়গা থেকে সরল। এরপর 7 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি পৃথিবী এমন একটা পজিশনে চলে এসেছে যেখানে আবারও 24 ঘন্টা সিস্টেমে চলে, যাও রিটায়ার্ড নিয়েছে, আর এখন তার অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্টের সেই জায়গাটা নিয়েছে। আর চাঁদ যেহেতু এখন আর নেই, তাই চাঁদকে নিয়ে তাদের আর কোনো বিপদও নেই। এই জন্য তারা এখন তাদের সেকেন্ড প্ল্যান শুরু করেছে, আর সেটা হচ্ছে 10 বছরের মধ্যে তারা পৃথিবীকে সরিয়ে জুপিটার প্ল্যানেটের কাছ দিয়ে সৌরমণ্ডলের বাইরে চলে যাবে। আর এই পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণের জন্য মহাকাশে একটা স্পেস স্টেশন তৈরি করা হয়েছে, আর সেই স্টেশনের ইনচার্জ হচ্ছে লিও। আর এমন একটা মোমেন্টের সাথে সাথেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এই গল্পের শেষে আমি বলবো, সত্যি বলতে এই গল্পটার আমি কিছুই বুঝিনি, আর আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পেরেছি। আমি কিন্তু আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে এই গল্পটা সবকিছুই আমার মাথার উপর দিয়ে গিয়েছে, আর তার জন্য সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো আল্লাহ হাফেজ।